যখন আমি প্রথম তানভীরের প্রেমে পড়েছিলাম, তখন আমাকে নিয়ে কেউ কম হাসাহাসি করেনি, টিপ্পনি কাটেনি। এমন মানুষ খুঁজলে খুব কম পাওয়া যাবে না। বন্ধু বান্ধব তাচ্ছিল্যের সাথে বলেছিল, কি এমন দেখে এই বিশ্রী কালো কাকের প্রেমে পড়লি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ার সময় ক্যাম্পাসে প্রথমবারের মতো চতুর্থ বর্ষের ম্যাথের ছাত্র তানভীরের সাথে দেখা হয়। আমাদের প্রথম দেখাটি অনেক মজার ছিল। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, ভারী বর্ষণে রাস্তায় পানি উঠে গিয়েছিল। আমার বাংলা ডিপার্টমেন্টের একটা পরীক্ষা ছিল। অবশ্য পরীক্ষার হলে ঢোকার সময় তেমন বৃষ্টি ছিল না। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কঠিন বজ্রপাত শুরু হয়ে ভারী বৃষ্টি শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার পর বের হতেই বাইরের অবস্থা দেখে অবাক হয়ে যায়। আমি আর আমার বান্ধবী রেখা মাথায় ছাতা নিয়ে হাঁটু পানির মধ্যে হেঁটে হেঁটে ক্যাম্পাসের মাঝামাঝি আসতেই রেখা হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাথায় প্রচুর পরিমাণে ব্যথা পায়। আমি রেখাকে দেখে ভয় পেয়ে যাই। বেচারির কপাল ফেটে রক্ত পড়ছে। রেখাকে হসপিটালে নেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে কোনো যানবাহন খুঁজে পাচ্ছিলাম না, একটা রিক্সাও খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার পেছন থেকে একটা ভরাট কণ্ঠ জিজ্ঞেস করে, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? আমি পিছনে ঘুরে দেখতে পাই ছাতা মাথায় বেশ লম্বা একটা গাঢ় কৃষ্ণবর্ণের ছেলে দাঁড়িয়ে আছে। আমি বেশ শক্ত গলায় বললাম, ভাইয়া আপনি কি একটু সাহায্য করবেন? আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটি রেখার দিকে তাকিয়ে তারপর বেশ চিন্তিত গলায় বলল, আপনারা একটু দাঁড়ান, আমি এখনই গাড়ির ব্যবস্থা করছি। তারপর সে তার ছাতাটা আমার হাতে দিয়ে বেশ হন্ততন্ত করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে জোরে জোরে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। প্রচণ্ড বৃষ্টিতে তার হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছিল, তার দিকে তাকিয়ে বুঝতে পারলাম। কিন্তু হঠাৎই এভাবে করে তার ছাতা আমার দিকে ধরিয়ে দেবার কারণ ঠিক বুঝতে পারলাম না। কিন্তু হঠাৎ মনে হলো আজকে আমি ছাতা আনিনি। এতক্ষণ আমি আর রেখা এক ছাতার নিচে হাঁটছিলাম। এতে করে আমি বৃষ্টিতে ভিজে একদম চুপসে গেছি। রেখাকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণের মধ্যেই একটা প্রাইভেট কার আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির সামনের গ্লাসটা নেমে যেতেই দেখি সেই ছেলেটি বসে আছে। সে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলে উঠল, আপনারা গাড়ি উঠে পড়ুন, আমি সামনে কোনো ফার্মেসি পেলে গাড়ি দাঁড় করাবো। আমি আর রেখা পিছনের সিটে বসলাম। রেখার কপালে টিস্যু দিয়ে কাটা জায়গায় ধরে রেখেছি। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আমি রেখাকে বকাবকি করে বললাম, দেখে চলতে পারিস না? কি একটা অবস্থা করেছিস! বারে, আমি বুঝি ইচ্ছা করে পড়ে গিয়েছি নাকি? আমি আবার ওকে কিছু বলবো এমন সময় সেই ছেলেটি বলে উঠল, সামনে একটা ফার্মেসি দেখা যাচ্ছে, আপনি ওনাকে নিয়ে যান। আমি আর রেখা নেমে পড়লাম। ফার্মেসি যাওয়ার আগে পেছন ফিরে ছেলেটিকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম। ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। রেখার কপাল ড্রেসিং করার পর রেখা বলল, নোভা, আমার শরীর খারাপ লাগছে, আমাকে বাসায় দিয়ে আসবি? অবশ্যই, চল তোকে দিয়ে আসি। বাইরে আসতেই দেখি ছেলেটি তখনও দাঁড়িয়ে আছে। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি এখনো চাননি? সে একটা লাজুক হাসি দিয়ে বলল, বৃষ্টি এখনও কমেনি, আর আজকে যানবাহন ধর্মঘট চলছে, এখন কিছু পাবেন না, তাই আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আমি কিছু বলার আগেই রেখা বলে উঠল, থ্যাঙ্কস ভাইয়া, আপনি আমাদেরকে আজকে অনেক হেল্প করলেন। রেখা গাড়িতে উঠে বসলো। অনিচ্ছা সত্ত্বেও আমাকে উঠতে হলো রেখার জন্য। রেখাকে বাসায় পৌঁছে দেওয়ার পর ছেলেটি আমাকে পৌঁছে দিতে চাইলো। রেখা নেমে যাবার পর খালি গাড়িতে আমার বেশ ভয় ভয় লাগছিল। সে গাড়ি ড্রাইভ করছে আর আমি পিছনে বসে আছি। দীর্ঘক্ষণ পরিবেশটা নীরব থাকার পর আমি নীরবতা ভেঙে প্রশ্ন করলাম, আপনি কোন ডিপার্টমেন্ট? ম্যাথ। আপনি? বাংলা। আপনার নাম? তানভীর হোসাইন। আপনি? নোভা রহমান। এভাবেই আমাদের পরিচয় হয়। আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে ওঠে। প্রায় 2 বছর কেটে যায়। তানভীর অসাধারণ একজন মানুষ ছিল। তার চমৎকার ব্যক্তিত্ব ছিল।
তানভীর অসম্ভব ভালো একজন মানুষ। তার ব্যক্তিত্ব দেখে তার প্রেমে আমি পড়েছিলাম। কিন্তু তানভীর দেখতে কেমন, কালো নাকি ফর্সা, এসব বিষয় নিয়ে কখনোই আমি মাথা ঘামাইনি। কিন্তু আমার বন্ধু মহলের বিষয়টি সহজভাবে নিতে পারেনি। তারা সব সময় আজে বাজে কথা বলতো, তানভীরকে ছোট করে কথা বলতো। এইসব কারণে আমি যখন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি, তখন আমাকে নিয়ে নানা কথা রটে, যেমন টাকা পয়সা দেখে আমি তানভীরের মতো ছেলের সাথে আমার সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। আমি তানভীরকে কখনোই তার রূপ, চেহারা কিংবা সম্পদ দিয়ে বিচার করিনি। আমি তাকে তার গুণ দেখে ভালোবেসেছিলাম। তানভীরও আমাকে ভালোবাসতো। আমি প্রথমে ভেবেছিলাম আমার ভালোবাসা একপাক্ষিক ছিল। পরে জানতে পারি সেও আমাকে ভালোবাসতো, কখনো বলার সাহস পায়নি, তথাকথিত সমাজের জন্য। কারণ তার মতো একজন ছেলের আমার মতো মেয়ের সাথে যায় না। কথাটা একজনের কাছ থেকে জানার পর ভীষণ রাগ হয়েছিল তার উপর। ওর সাথে রাগে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি। তানভীর হয়তো কোনোভাবে বুঝতে পারছিল আমি ওকে এড়িয়ে চলছি। ততদিনে আমি অনার্স ফাইনাল ইয়ার, আরও মাস্টার্সে পড়ছে। এমনিতেও আমাদের দেখা সাক্ষাৎ কম হতো ক্যাম্পাসে। একদিন ক্লাস শেষে বাইরে এসে দেখি তানভীর বাইরে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওকে দেখার সাথে সাথে ওর উপরে যত রাগ অভিমান আমার জমেছিল সব যেন হঠাৎই মুছে যায়। আমাদের চোখাচোখি হতেই ও আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আমাকে দিয়ে এগিয়ে এসে বলে, তোমার সাথে কিছু কথা আছে, চলো আমরা একসাথে কোথাও বসি। কি কথা? এখানে দাঁড়িয়েই বলতে হবে? হুম। আচ্ছা ঠিক আছে। শুভ জন্মদিন নোভা, এই গিফটটা তোমার জন্য। আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি আমার জন্মদিনের কথা কিভাবে জানেন? সে প্রশ্নের উত্তর না দিয়ে মৃদু হেসে গিফটের বাক্সটি আমার হাতে দিয়ে দ্রুত চলে গেল। বাসায় এসে অনেক উৎসাহের সাথে গিফটের বাক্সটি খুলে দেখি ভেতরে অনেক সুন্দর একটা ঘড়ি, সাথে একটা চিরকুট খুলে পড়তে শুরু করি। প্রিয় নোভা, আমি তোমাকে গত 4 বছর আগে থেকে ভালোবাসি। 4 বছর শুনে কি অবাক হলে? তুমি হয়তো ভাবছো আমাদের পরিচয় 2 বছরের, কিন্তু জেনে অবাক হবে আমি তোমাকে তোমার নবীনবরণের সময় প্রথম দেখেছিলাম। জানি না কেন তোমাকে দেখে এত ভালো লেগেছিল। কখনো ভালোবাসি বলার সাহস করিনি, সবসময় ভয় পেয়েছি তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করো। কিন্তু তাও আজ বুকের ভেতর সর্বোচ্চ সাহস দিয়ে আমি তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। চিরকুটটি পড়ে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। হ্যাঁ তানভীর, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আজ প্রায় 14 বছর পার হয়ে গিয়েছে। আজকে আমাদের 13তম বিবাহ বার্ষিকী। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি আমার ভালোবাসার মানুষটিকে আমি আমার স্বামী হিসেবে পেয়েছিলাম। এত বছরে আমাদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। দুই পরিবার মেনে নিয়েছিল। যদিও আমার পরিবারে কিছুটা আপত্তি ছিল, তাও মেনে নিয়েছিল। তখন যারা আমাদের সম্পর্ক নিয়ে কটু কথা বলেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তানভীরকে নিয়ে আজে বাজে কথা বলেছিল, তারা আজকে ভালো নেই। হয়তোবা সংসার জীবনটা তাদের সুখের হয়নি। আমাদের সম্পর্ক দেখে আজ তারা হিংসে করে। সব শেষে এটাই বলবো, একজন মানুষের চেহারা কখনোই তার যোগ্যতার মাপকাঠি হতে পারে না। আজকে এখনো পর্যন্ত আমাদের সমাজে অনেক মানুষ আছে এই ধরনের চিন্তাধারা থেকে বের হতে পারেনি। তারা আজও চেহারাকেই যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করেন। আমার মতে তারা সমাজের ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই না। একজন মানুষের সৌন্দর্য তার রূপ কখনোই হতে পারে না, তার সৌন্দর্য তার মনুষ্যত্ব। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।